হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে আলোচনা করব, যেগুলি স্পেশাল বিসিএসের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং রোড টু সাকসেস বিসিএস, নেক্সট বিসিএস। সো দেখুন, নর্মালি আমরা একটা সাজেশন জানবো নেক্সট বিসিএসের জন্য, এবং আমরা একটু গল্প করি। প্রথমে আমরা জানি কোটেশন দিয়ে যাত্রা শুরু করি। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কোটেশন আছে, হাতে কোনো অল্প কয়েকটা কোটেশন আপনি পড়বেন। এই কোটেশনগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। কোটেশন মানে হয় উক্তি বা প্রবাদ বা অ্যাফোরিজম বা টার্সনেস বা ইউনিভার্সাল ট্রু বা কোট, উক্তি, উদ্ধৃত, শর্ট স্পিচ, প্রবাদ সব কিছুই হয়। আই থিঙ্ক আপনারা শুনতেও পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন, আপনারা শুনতেও পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। দেখেন, এখানে লিখেছি কোটেশন। কোটেশন মানে হচ্ছে উক্তি। কোটেশন মানে অনেক কিছু শব্দ হয়, উক্তি হয়, প্রবাদ হয়, কোটেশন হয়, অ্যাফোরিজম হয়, টার্সনেস হয়, শর্ট স্পিচ হয়। সো আই থিঙ্ক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমাদের আজকের টপিক হচ্ছে কোটেশন, এবং আমরা কোটেশনে চলে যাই। ইংরেজি সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আছে, যে কোটেশনগুলি খুবই ইম্পর্টেন্ট। দেখুন, এখানে বেশ কয়েকটা কোটেশন লিখেছি। একটা হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা হয় অন্ধ। আর একটা বলা হচ্ছে বিনি বিডি বিসি, এটি খুব ইম্পর্টেন্ট একটি কোটেশন। বিনি বিডি বিসি, এটিকে মনে রাখার জন্য সংক্ষেপে বলা হয় এনডিসি। পরীক্ষায় সেন্টেন্স যদি আসে, রিয়ারেঞ্জ দিস সেন্টেন্স আসতে পারে বিসি বিনি বিডি, বিডি বিনি বিসি, বিডি বিসি বিনি, এরকম। সো মনে রাখবেন এনডিসি। এনডিসি এটা একটি বিখ্যাত কোটেশন। বিনি বিডি বিসি এটি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ইংলিশে ট্রান্সলেট করা হয় আই কেম, আই স, আই কনকোয়ার্ড। বাংলায় হয় আমি এসেছিলাম, দেখেছিলাম এবং জয় করেছিলাম। আই থিঙ্ক বিখ্যাত একটি কোটেশন বিনি বিডি বিসি। এবার একটা কোটেশন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এরপর একটা কোটেশন অল সোয়েল দ্যাট ইন সোয়েল, সব ভালো যার শেষ ভালো তার। এরপরে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে বোঝানো হয়েছিল। লাস্ট আর একটা কোটেশন কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বীররা বারবার মরে, সাহসীরা একবার মরে। সবগুলি কোটেশন বলেছিল বিখ্যাত ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার স্পেলিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্টে 3টি বর্ণ আছে এ আর ই। এবং দেখেন, শেক্সপিয়ার থেকে অনেক অনেক কোটেশন জানা যায়। আপনি অনলি এই 6টা কোটেশন পড়বেন। আমরা কোটেশন দিয়ে আজকে যাত্রা শুরু করলাম, লাইভ সেশন, এবং এই 6টি কোটেশন খুবই ইম্পর্টেন্ট। এবং রোড টু সাকসেস স্পেশাল বিসিএস দ্যাট পয়েন্ট অফ ভিউ থেকে এই 6টি কোটেশন খুবই ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার থেকে অনেক অনেক কোটেশন পড়া যায়, জানা যায়, এর সব ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই 6টা কোটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখি অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। প্রথম দেখাতে কাউকে ভালো লাগলে এই ভালো লাগাটা সারা জীবন আপনার কাছে ভালোই লেগে যায়। এই জন্য বলা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। কথাটা বলছে কুইন এলিজাবেথ বা এলিজাবেথ। এলিজাবেথের স্পেলিংটা ইম্পর্টেন্ট, TSAN আছে। এটা বায়োওয়ার্ডের প্রথম কোশ্চেন হতে পারে। অ্যানাদার থিং ইজ দ্যাট সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, সুইট হেলেন আমাকে চুমুর মাধ্যমে অমরত্ব দান করলো। যদিও এখানে চুমুর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে তাকে গুড পরামর্শ দেওয়ার মাধ্যমে সুইট হেলেন তাকে শয়তান লুসিফাদাস মেফিস্টোফেলিসের কাছ থেকে সরে আসতে বলেছিল। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস কথাটা বলেছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। খুবই ইম্পর্টেন্ট আরেকটি কোটেশন দেখেন, কতবার বিশেষ পরীক্ষা আসছে বা আদার্স পরীক্ষা এসেছে। ফর গড শেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, দোহাই তোমাদের তোমরা চুপ করো আমাদের ভালোবাসতে দাও। কথাটা বলেছে বিখ্যাত ব্যক্তি জন ডান। এখান থেকে আরও 3টা অতিরিক্ত কোটেশন জানলাম, যা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার জন্য এই কোটেশন খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিকলি স্পেশাল বিসিএসের জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি, বলেছে কুইন এলিজাবেথ। এলিজাবেথের স্পেলিংটা ইম্পর্টেন্ট, TSN। এলিজাবেথেন পিরিয়ডের যুগটা 1558 থেকে 1603। এলিজাবেথেন পিরিয়ড একটি অপর নাম গোল্ডেন এজ বা স্বর্ণযুগ। আরও অনেক বলা যায়, নো নিড। সুইট হেল মেক মি ইমর্টাল উইথ এ কিস, ক্রিস্টোফার মার্লো। কে বলেছে এতটুকু জানেন, কোত্থেকে বলেছে এটা আপাতত না জানলেও চলবে, হ্যাঁ, লাইক দ্যাট। ফর গড শেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, দোহাই তোমাদের তোমরা চুপ করো আমাদের ভালোবাসতে দাও। কথাটা বলেছে বিখ্যাত ব্যক্তি জন ডান। অ্যানাদার থিং ইজ দ্যাট, আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কোটেশন জানি।
বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্যই সৌন্দর্য, সৌন্দর্যই সত্য, কথাটা বলেছে জন কিটস। নেচার নেভার ডিড বিট্রে দি হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি কখনোই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, বরং মানুষই প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে, কথাটা বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। জন কিটসকে বলা হয় পয়েট অফ, বলা হচ্ছে বিউটি, পয়েট অফ বিউটি, পয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে, কিন্তু পয়েট অফ লাভ বলা হয় জন ডানকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, যাতে বাংলায় তুলনা করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এখানে লাস্টের তিনটা শব্দ মনে রাখবেন, গড টু ম্যান, রেয়ারেন্স দিস সেন্টেন্স আসতে পারে, গড টু ম্যানস, ম্যানস টু গড, ওমেন টু গড, ইত্যাদি ইত্যাদি। সো গড টু ম্যান এই শব্দটা, বাক্যটা, সেন্টেন্সটা অবশ্যই মনে রাখবেন। টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয়, কথাটা বলেছিল বিখ্যাত ব্যক্তি জন মিল্টন। জন মিল্টনকে ছোট্ট করে একটা টাইটেল বলা হয়, একে বলা হয় ইপিক পয়েট, একে বলা হয় ইপিক পয়েট, ইপিক পয়েট। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, খুবই ইম্পর্টেন্ট, পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার, প্রকৃতির কবি। আর জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ বিউটি। দেখেন তিনটে কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষায় কিন্তু আসছে, একাধিকবার পরীক্ষা আসছে। পয়েট অফ বিউটি জন কিটস, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইপিক পয়েট জন মিল্টন। তিনজন ব্যক্তির তিনটে কোটেশনের পাশাপাশি তিনটে বিখ্যাত টাইটেল বা টাইটেলস, মেইন টাইটেল বা উপাধি, শিরোনাম, নিকনেম, ডাকনাম, ছদ্মনাম, পেননাম ইত্যাদি পেলাম। অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, একাকী একাকী, আমরা একাকী, মহাসমুদ্রে আমরা একাকী। অথবা ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, পানি পানি পানি, চারদিকে পানি, পান করার মতো কোনো পানি নেই। বিখ্যাত কোটেশন দুটি বলেছিল এস.টি. কোল্ডিজ। এস.টি. কোল্ডিজের ফুল মিনিং স্যামুয়েল টেইলর কোল্ডিজ, যাকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট, সুপার ন্যাচারাল পয়েট, সুপার ন্যাচারাল পয়েট। দেখেন পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর পয়েট অফ সুপার ন্যাচারাল এস.টি. কোল্ডিজ, বা আরও অনেক অনেক কিছু, কিন্তু নো নিড, যে তোমরা সাজেশন দিচ্ছে একটা রোড টু সাকসেস বিসিএস, স্পেশাল বিসিএস স্পেসিফিকলি, এই জন্য খুবই অল্প কিছু পড়ব যেগুলি খুবই ইম্পর্টেন্ট। আপনার অন্যান্য সকল জব সেক্টরের জন্য ইংরেজি সাহিত্য থেকে এতটুকু পরে পরীক্ষার হলে যান, ইউ উইল গেট মাস্ট গুড কোশ্চেন। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথাটা বলেছিল আলেকজান্ডার পপ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বেশি কোটেশন যদি কোনো ব্যক্তির থেকে থাকে, সেই ব্যক্তি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। দ্বিতীয় অক্সফোর্ড ডিকশনারিতে সর্বাধিক ব্যক্তির কোনো কোটেশন থেকে থাকলে সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আলেকজান্ডার পপ। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ, আলেকজান্ডার পপ। অথবা বলেছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু টেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়, কথাগুলি বলেছিল আলেকজান্ডার পপ। কিন্তু আপনাদের জন্য এই একটা কোটেশন খুবই ইম্পর্টেন্ট, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বলেছিল আলেকজান্ডার পপ। দেখবেন যারা অল্প জানে তাদের অ্যাটিচিউডটা এমন থাকে যে পৃথিবীর সেসব কিছুই জানে, আর যারা ভালো জানে তারা চুপ থাকে। এই জন্য জন ডাইডেন বলেছিল দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ, যারা কম কথা বলে তারা বেশি চিন্তা করে, অথবা যারা বেশি চিন্তা করে তারাই মূলত কম কথা বলে, আর যারা বেশি কথা বলে তারা বাচাল। এবার কোটেশনের সাথে নিজেকে মিলিয়ে দেখেন কে কোন কোটেশনের সাথে যান। দেন ইউ উইল গেট অ্যান্সার এভরিথিং। এবং সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, দেন ইউ উইল গেট অ্যান্সার এভরিথিং। এবং সক্রেটিস আরও বলেছিল নলেজ ইজ ভার্চু। সক্রেটিস আরও বলেছিল আই নো দ্যাট আই নো নাথিং। নলেজ ইজ পাওয়ার, এটা থমাস হোপ। নলেজ ইজ ইটসেলফ পাওয়ার, এটা ফ্রান্সিস বেকন। বাট নলেজ ইজ ভার্চু, এটা সক্রেটিস। নো দাই সেলফ, এটা সক্রেটিস। আই নো দ্যাট আই নো নাথিং, এটাও সক্রেটিস। Another thing is that the greater the sinner, the greater the saint, যত বড় পাপী তত বড় সন্ন্যাসী, কথাটা বলেছিল থমাস হার্ডি, HARDY। স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্স ইজ এ গ্রেটার, মৌনতা সম্মতির লক্ষণ, কথাটা বলেছিল বিখ্যাত ব্যক্তি থমাস কার্লাইল। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন আমরা কতগুলি কোটেশন জানলাম। হ্যাঁ, এট এ গ্লান্স আমরা একটু যদি ব্যাকে যাই তাহলে কাউন্ট করি কতগুলি কোটেশন জানলাম। আজকের ক্লাসের বিখ্যাত গুরুত্বপূর্ণ কোটেশন 6টা জানলাম, 6 × 3 = 9,
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 18টা কোটেশন পড়বেন। হোল লিটারেচার থেকে মাত্র 18টা কোটেশন আপনি পড়বেন। রোড টু সাকসেস বিসিএস এর স্পেশালি সাধারণত এই 18টা কোটেশন পড়বেন। হোল লিটারেচার থেকে ওনলি এই 18টা কোটেশন আপনি পড়বেন। কোটেশনগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, নট অনলি বিসিএস, নট অনলি স্পেশাল, নট অনলি ডক্টর, বাট অলসো অল অফ জব সেক্টর ইন বাংলাদেশ। এবার আমরা ছোট করে একটু গল্প করি। দেখুন, ইংরেজ সাহিত্যের সমগ্র পিরিয়ড বা এজ, ইংরেজ সাহিত্যের সমগ্র পিরিয়ড বা এজ আছে হচ্ছে 8টি, যেমন অ্যাংলো সেক্সন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড অ্যান্ড বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। এর মধ্যে প্রথম দুটো যুগ আর লাস্টের দুটো যুগ পড়ার দরকার নাই, স্পেসিফিকলি ডিউরেশন। ডিউরেশন পড়তে হলে আপনাকে মাঝের 4টে পড়তে হবে, এই 4টে খুবই ইম্পর্টেন্ট। রেনেসান্সের যুগটা 1500 থেকে 1660, নিও ক্লাসিক্যাল যুগটা 1660 থেকে 1798, রোমান্টিক 98 থেকে 32, ভিক্টোরিয়ান 32 থেকে 1। দেখেন, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম, এই দুটো প্যাটার্নে কোশ্চেন তৈরি করা হয় এবং এই 4টি যুগ খুবই খুবই ইম্পর্টেন্ট। ইংরেজ সাহিত্যের টোটাল যুগ আছে 8টি যুগের মধ্যে যদি গল্প করি তাহলে 3টি যুগের শাখা প্রশাখা নেই আর 5টির শাখা প্রশাখা আছে, আর টোটাল দিয়ে সব ইংরেজ সাহিত্যে 22টি যুগ আছে। 22টি যুগের মধ্যে থেকে আপনি মেজর পার্ট 4টে পড়েন, এই 4টেই খুবই ইম্পর্টেন্ট। এই 4টার পাশাপাশি অতিরিক্ত আরেকটি পর্ব, সেটা হচ্ছে দেখেন এই 3টে পর্ব। রেনেসান্সের ছোট্ট একটি পার্ট হচ্ছে এলিজাবেথেন, এলিজাবেথেনের যুগটা 1558 থেকে 1603। রেস্টোরেশন পার্টটা পেলাম আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, রেস্টোরেশন পিরিয়ডের যুগটা 1660 থেকে 1700 সাল। জর্জিয়ান পিরিয়ডটা পেলাম আমরা মডার্ন পিরিয়ডের মধ্যে লুকিয়ে আছে। মডার্ন পিরিয়ড দুইটা পার্ট, একটা ইডোরেন 1 থেকে 10 আর একটা হলো জর্জিয়ান, এবং বলা হচ্ছে জর্জিয়ান 10 থেকে 39। এই জর্জিয়ান পিরিয়ড খুবই ইম্পর্টেন্ট। জর্জিয়ান পিরিয়ডকে বলা ইংরেজ সাহিত্যের সবচেয়ে লাস্ট এজ। দেখেন, এটা বিসিএস এর এবং পিএসসির কোশ্চেন। টোটাল ইংরেজ সাহিত্যে আপনি 60টি যুগ পারেন, এখান থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। তাহলে রোড টু সাকসেস বিসিএস এর ওনলি আমরা পিরিয়ড বা এজ জানলাম, মাত্র মেজর পার্ট 4টা এলিজাবেথেন এবং বলা হচ্ছে মেজর পার্ট 4টা। এই 4টা পার্টের নাম হচ্ছে বলা হচ্ছে রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান। এর শাখা প্রশাখা দিয়ে আরও অতিরিক্ত 3টা জানলাম। একটা হচ্ছে রেনেসান্সের মধ্যে লুকিয়ে আছে এলিজাবেথেন পিরিয়ড 1558 থেকে 1603, নিও ক্লাসিক্যালের মধ্যে ছোট্ট একটি পার্ট লুকিয়ে আছে দ্য রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700, মডার্ন পিরিয়ডের মধ্যে ছোট্ট একটি পার্ট লুকিয়ে আছে দি জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1936, 39 হয়, তবে 39 পারফেক্ট, এবং এটাকে বলা ইংরেজ সাহিত্যের সবচেয়ে লাস্ট এজ। ওয়ানলি 7টা যুগ পড়েন, আপনি একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তাহলে দেখেন, আমরা দ্বিতীয় স্টেপ জানলাম। প্রথম স্টেপ জানলাম গুরুত্বপূর্ণ কোটেশন, 18টা কোটেশন জানলাম, এবং দ্বিতীয় স্টেপে জানলাম আমরা হচ্ছে এজ বা পিরিয়ড। এজ বা পিরিয়ড থেকে আমরা 7টা ওয়ানলি যুগ বা পিরিয়ড পড়ব, হয় মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। রিসেন্টলি মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে আর আমাদের জন্য কনফিউজ বা জটিলতা বাড়ে। নেক্সট স্টেপ দেখি। নেক্সট স্টেপ হচ্ছে লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ। লিটারি টার্মসের অপর নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। লিটারি টার্মসের অপর নাম ফিগার অফ স্পিচ। হাতে গোনা আপনি মাত্র কয়েকটা লিটারি টার্মস পড়বেন, আর এই লিটারি টার্মসগুলি খুব ইম্পর্টেন্ট। দেখেন, একটা হচ্ছে ইপিক, একটা হচ্ছে ইলেজি, একটা হচ্ছে সনেট, একটা সিমিলি বা মেটাফোর বা সিমিলার বা মেটাফোর, একটা হচ্ছে হাইপারবোল মানে অতিরঞ্জিত, একটা হচ্ছে অ্যালিটারেশন অনুপ্রাস বা পুনরাবৃত্তি, একটা হচ্ছে অ্যাসোনেন্স, দ্যাট মিনস রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড হলে অ্যালিটারেশন, রিপিটেশন অফ এ ভাওয়েল সাউন্ড হলে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স মানে হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ, এবং লিরিক অর্থ গীতি কবিতা, ইটস এ শর্ট পয়েম অথবা শর্টেন দেন ইপিক। আর লিমেরিক ইটস এ ফানি পয়েমস মানে মজাদার ছড়া, অথবা কনসিস্ট অফ 5 লাইন, ইটস কল লিমেরিক। হাইপারবোলের এক্সাম্পল আসবে অতিরঞ্জিত, বাড়িয়ে বলা, যেমন 10,000 saw I at a glance tossing their head in sprightly dance। আমি এক নজরে 10,000 ফুল দেখলাম। সেন্টেন্সের অর্থটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক হবে, সেটাই হচ্ছে হাইপারবোল। অথবা জীবন দাস বলেছিল, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি সিংহেল সমুদ্র অন্ধকার মালয়ের পথে, অথচ বেঁচেই ছিল মাত্র 47 বছর। অ্যাজ ইফ দো লাইক বাক্যের মধ্যে থাকলে এই 4টা শব্দ অ্যাজ ইফ দো লাইক বাক্য দিয়ে তৈরি হলে সিমিলি, না হলে মেটাফোর। এ পয়েম অফ 40 লাইন 14 লাইন বিশিষ্ট একটি কবিতাকে বলা হয় সনেট। সনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা, এবং উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে সনেট লেখছিল 154টি। ইলেজি মানে শোকগাথা, কোনো ব্যক্তির মৃত্যুতে যা লেখা হয় সেটাই হচ্ছে ইলেজি। ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি, ইটস এ পয়েম অফ সরো, ইটস এ লেমেন্টেশন, ইটস এ মর্নিং, ইটস এ গ্রেট শক, সবগুলি ইলেজির সংজ্ঞা।
ইপিক হচ্ছে কনসিস্ট অফ থাউজেন্ড লাইন এ লং নারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। লিটারি টার্মসের মধ্যে অনলি এই কয়েকটা লিটারি টার্মস পড়ে যান পরীক্ষার হলে, দ্যাটস এনাফ। 1 2 3 4 5 6 7 8 9 10, অনলি 10টা লিটারি টার্মস আপনি পড়েন। তাহলে দেখেন আজকের ক্লাসে আমরা রোড টু সাকসেস বিসিএস এ জানছি। প্রথমে জানলাম কোটেশন পর্ব মাত্র 18টা, নেক্সট বিসিএস এর জন্য স্পেশাল অ্যান্ড অ্যানাদার। এরপরে আমরা ছোট্ট করে জানলাম পিরিয়ড বা এজ পর্ব আমরা 7টা, মেজর পার্ট 4টা, শাখা প্রশাখা 3টা। এরপর লিটারি টার্মস থেকে আমরা এই 10টা লিটারি টার্মস অবশ্যই পড়ব। আই থিঙ্ক যতটুকু বললাম, শুনলাম, জানলাম, লিখলাম এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, সো একটু কমেন্টগুলি দেখে আসি কে কি বলছে। আনিসুর রহমান এক্সেলেন্ট, ধন্যবাদ। সো যারা সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, স্পেশালি থ্যাঙ্কস ফর অল অফ ইউ হু আর প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট ইন দিস লাইভ সেশন জেনেসিস বিসিএস কেয়ার। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম, দেখেন 3টে স্টেপ খুব সহজেই শেষ করলাম। একটা হচ্ছে কোটেশন, একটা পিওর বা এজ, একটা হচ্ছে লিটারেরি টার্মস। অ্যাট এ গ্লান্স মানে হচ্ছে এক নজরে, অ্যাট এ গ্লান্স মানে হচ্ছে এক নজরে। ছোট করে আমরা জানি দ্য রেইনবো, ছোট করে আমরা একটু লিখি দ্য রেইনবো, দ্য রেইনবো একটা বিখ্যাত কবিতা, এবং এই কবিতাটা লিখেছে বিখ্যাত ব্যক্তি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WORDS উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তবে আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন দ্য রেইনবো নামের একটা বিখ্যাত নভেল আছে, এই নভেলটা লিখেছিল D.H. লরেন্স, ডেভিড হারবার্ট লরেন্স, LAWRENC, D.H. লরেন্স। এর ফার্স্ট অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন বিখ্যাত আরেকটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম ইউলাইসেস, একটা বিখ্যাত কবিতা। একটা বিখ্যাত কবিতা, এই কবিতা লিখেছিল বিখ্যাত ব্যক্তি লর্ড আলফ্রেড টেনিসন, TENNYSON, লর্ড আলফ্রেড টেনিসন। তবে অবশ্যই মনে রাখবেন ইউলাইসেস নামের একটা বিখ্যাত নভেল আছে, এবং এই নভেলটা লিখেছিল বিখ্যাত ব্যক্তি জেমস জয়েস, জেমস জয়েস। দেখেন 4টে ইনফরমেশন পেলাম। জব সেক্টরে এমন কোনো জায়গা নেই যে এই কোশ্চেনগুলি আসেনি। অ্যাট এ গ্লান্স মানে এক নজরে। অ্যানাদার থিং ইজ দ্যাট দ্য প্যাট্রিয়ট, PATRIOT, দ্য প্যাট্রিয়ট একটি বিখ্যাত কবিতা, আর এই কবিতাটা লিখেছিল রবার্ট ব্রাউনিং, খুবই ইম্পর্টেন্ট, রবার্ট ব্রাউনিং, BROWNING। দ্য প্যাট্রিয়ট একটি বিখ্যাত কবিতা রবার্ট ব্রাউনিংয়ের হলেও তবে অবশ্যই মনে রাখবেন দ্য প্যাট্রিইজম একটু পার্থক্য, PATRIOTISM। দ্য প্যাট্রিইজম এটাও একটি বিখ্যাত কবিতা, এই দুটোই কিন্তু কবিতা। লিখেছিল স্যার ওয়াল্টার স্কট, স্যার ওয়াল্টার স্কট, স্যার ওয়াল্টার স্কট। লাস্ট আরেকটা ইনফরমেশন লিখবো ছোট্ট করে আমরা এখানে, একটু মার্কার চেঞ্জ করে নেই আমরা, এখানে লিখবো দ্য ড্যাফোডিলস, DAFFODILS, দ্য ড্যাফোডিলস একটি বিখ্যাত কবিতা, এটা লিখছে বিখ্যাত ব্যক্তি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WW। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট দার পরিবর্তে যদি এখানে মনে রাখবেন টু ড্যাফোডিলস হয়, এটা একটা বিখ্যাত কবিতা, এটা লিখেছে রবার্ট হ্যারিক, HERRICK। এখানে যে 4 দুগুণে 8টা ইনফরমেশন আমরা পেলাম, এই ইনফরমেশনগুলি থেকে আপনি অবশ্যই একটা কোশ্চেন কমন পাবেন। এবং অ্যাট এ গ্লান্স ইংরেজি সাহিত্যে এরকম অনেক আছে, দরকার নেই আপনি শুধুমাত্র এই 4টে ইনফরমেশন পড়েন, দ্যাটস এনাফ। কনসেপ্ট ক্লিয়ার করি। দ্য প্যাট্রিয়ট একটি বিখ্যাত কবিতা রবার্ট বার্নিং হলেও দ্য প্যাট্রিইজম একটি বিখ্যাত কবিতা স্যার ওয়াল্টার স্কট। দ্য ড্যাফোডিলস একটি বিখ্যাত কবিতা WW মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেও টু ড্যাফোডিলস একটি বিখ্যাত কবিতা রবার্ট হ্যারিক। অ্যানাদার থিং ইজ দ্যাট দ্য রেইনবো একটা বিখ্যাত কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হলেও দ্য রেইনবো একটি বিখ্যাত নোবেল D.H. লরেন্স। অ্যানাদার থিং ইজ দ্যাট ইউলাইসেস একটা বিখ্যাত কবিতা লর্ড আলফ্রেড টেনিসনের হলেও মনে রাখবেন ইউলাইসেস একটা বিখ্যাত নোবেল, এটা লিখেছে জেমস জয়েস। এখানে যে 4টা দ্যাট মিনস 8টা ইনফরমেশন জানলাম, সেগুলিকে আমরা প্রকাশ করলাম অ্যাট এ গ্লান্স মানে এক নজরে।
এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে। তাহলে দেখুন এখানে যতটুকু জানলাম এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। অ্যানাদার থিং ইজ দ্যাট, দেখেন ইংরেজ সাহিত্যে 8টি যুগ আছে। 8টি যুগের মধ্যে প্রথম অ্যাংলো সেকশন বা ওল্ড অথবা বলা হচ্ছে অ্যানসিয়েন্ট, দ্বিতীয় হচ্ছে মিডল ইংলিশ, এই দুটি যুগ বাদ লাস্টে আমরা এখানে যে যুগগুলি জানবো একটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড, একটা নিও ক্লাসিক্যাল, একটা রোমান্টিক পিরিয়ড, একটা মডার্ন পিরিয়ড, একটা পোস্ট মডার্ন পিরিয়ড। হ্যাঁ, ছোট্ট করে এখানে আরেকটা যুগ আমাদের আছে, সেই যুগটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আমরা পড়বো লর্ড আলফ্রেড টেনিসন, TENNYSON প্লাস আরেকজন ব্যক্তি হচ্ছে রবার্ট ব্রাউনিং, BROWNING, আরেকজন ব্যক্তি জাস্ট মিনিট, চার্লস ডিকেন্স, DICKENS। এবার একটা দেখি আমরা রোড টু সাকসেস BCS এর এই ব্যক্তিগুলি আপনি অবশ্যই পড়বেন। দেখুন খেয়াল করি, অ্যাংলো সেকশন মিডল এজ থেকে কোনো কিছুই পড়ার দরকার নেই। রেনেসান্স পিরিয়ড থেকে মাত্র 3জন ব্যক্তি পড়বেন, ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়ার। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে মাত্র 3জন ব্যক্তি পড়বেন, একজন জন মিল্টন, একজন জনাথন সুইফট, একজন আলেকজান্ডার পপ। এবং রোমান্টিক পিরিয়ড থেকে পড়বেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অথবা এস টি কর্লিস অথবা পিবি শেলি, জন কিটস, 4জন ব্যক্তি পড়বেন। এরপর রোমান্টিকের পরে ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে পড়বেন লর্ড আলফ্রেড টেনিসন অথবা রবার্ট বার্নিং অথবা চার্লস ডিকেন্স, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে 3জন ব্যক্তি পড়বেন। মডার্ন পোস্ট মডার্ন থেকে প্রিভিয়াস কোশ্চেন সহ এই 6জন ব্যক্তি পড়বেন। প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই পড়বেন। একজন ব্যক্তি হলো জর্জ বার্নার্ড শো, একজন ব্যক্তি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, TS ইলিয়ট, DS লরেন্স, WB ইয়েটস এবং জর্জ অরওয়েল। থেকে অ্যাটলিস্ট 2টি ইনফরমেশন পড়বেন। অ্যানিম্যাল ফার্ম একটা বিখ্যাত নভেল জর্জ অরওয়েল লেখা, শুটিং অ্যান্ড এলিফ্যান্ট একটা বিখ্যাত শর্ট স্টোরি লিখেছে জর্জ অরওয়েল। ইংরেজ সাহিত্যের 8টি যুগ এবং রোড টু সাকসেস BCS এর জন্য অ্যাংলো সেকশন মিডল এজ থেকে কোনো কিছুই পড়া দরকার নাই। রেনেসান্স থেকে 3জন, নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে 3জন, রোমান্টিক পিরিয়ড থেকে 4জন, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে 3জন, মডার্ন প্লাস পোস্ট মডার্ন পিরিয়ড, মডার্ন MP মডার্ন পিরিয়ড এবং PMP পোস্ট মডার্ন পিরিয়ড থেকে 6জন। 6 4 10, 10 আর 6 16, 16 17 18 19, এই 19 জন ব্যক্তি আপনি পড়েন এবং রোড টু সাকসেস BCS এ অবশ্যই আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। ওনলি 19 জন ব্যক্তি আপনি পড়েন, এই 19 জন আর বাদ দেবেন না। আরও এর চেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি আছে, কিন্তু সবসময় ইম্পর্টেন্ট ব্যক্তিগুলো আসে না। সবসময় যারা ভালো খেলে তারা বিশ্বকাপে সবসময় কাপ নেয় না। কাপ নিলেই যে ভালো খেলে সে ভালো, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই ব্যক্তিগুলি, এই ইনফরমেশনগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এতটুকু পড়েন, দেন এতটুকু ওকে হলে নেক্সটে আরও কিছু পড়বেন। তাহলে দেখেন এখান থেকে আমরা জানলাম ইংরেজ সাহিত্যের 8টি যুগ, 8টি যুগের প্রথম 2টি যুগ বাদ, বাকি থেকে 6টি যুগ। 6টি যুগের মধ্যে থেকে মাত্র 19 জন রাইটার পড়বেন। এই 19 জন রাইটার খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 19 জন রাইটার পাশাপাশি এটাও হয়ে গেল কে কোন যুগের কবি। দেখেন কে কোন যুগের কবি, এটাও হয়ে গেল ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়ার রেনেসান্স, জন মিল্টন, জনাথন সুইফট, আলেকজান্ডার পপ নিও ক্লাসিক্যাল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কর্লিস, লর্ড বার্ন, পিবি শেলি রোমান্টিক পিরিয়ডের, লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট বার্নিং, চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তি এবং লাস্ট হচ্ছে মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ড ব্যক্তিগুলি জানলাম। মডার্ন পোস্ট আলাদা করার দরকার নেই। এখানে মডার্ন আর পোস্ট মডার্ন থেকে কে কোন যুগের কবি এই কোশ্চেনটা হয় না। প্রথম দুটি আর লাস্টের দুটি যুগ থেকে কে কোন যুগের কবি এটা হয় না। প্রথম দুটো যুগ আর লাস্টের দুটো যুগ থেকে কে কোন যুগের কবি এটা হয় না। মাঝের এই 4টে থেকে হয় রেনেসান্স, নিওক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান। আই থিঙ্ক এখানে যতটুকু জানলাম এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখেন আমরা আজকের ক্লাসে যতটুকু জানলাম এট এ গ্লান্স এই পর্যন্ত কনসেপ্ট ওকে। ছোট্ট করে আমরা এখানে একটু লিখি, হ্যাঁ, যে হোয়ার কোশ্চেন কামস, কোন জায়গা থেকে কোশ্চেন আসে, স্পেসিফিকলি 5 মার্ক। একটা হচ্ছে পিরিয়ড বা এজ বলেছিলাম, যেটা আমরা পড়ে এসেছি, পিরিয়ড বা এজ থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন, অথবা কোটেশন QUOTATION। দেখেন যতগুলি কোটেশন পড়লাম, 19টা বা 18টা কোটেশন পড়লাম, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড। এবার থার্ড হচ্ছে লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন। এবং ফোর্থ নম্বর হচ্ছে অথর,
অথবা রাইটার্স, অথর অথবা রাইটার্স, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। অথর বা রাইটার বলতে বোঝানো হয় হ্যামলেট কে লিখেছে, প্যারাডাইস লস্ট কে লিখেছে, ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছে, অথবা পামেলা কে লিখেছে, রবিনসন ক্রুসো কে লিখেছে। এই বিখ্যাত এই বিষয়গুলিকে বোঝানো হচ্ছে অথর বা রাইটার, এখান থেকে কে লিখেছে। আর ফিফথ স্টেপ যেখানে, সেটা হচ্ছে টাইপস বা কাইন্ডস অথবা কাইন্ডস, KINDS, টাইপস বা কাইন্ডস। এই টাইপস বা কাইন্ডস থেকে একটা, এখানে টাইপস বা কাইন্ডস দ্বারা প্রকারভেদ বোঝানো হচ্ছে না ধরন বোঝানো হচ্ছে। টাইপস বা কাইন্ডস দ্বারা এখানে ক্লাসিফিকেশন বোঝানো হচ্ছে। এখানে কাইন্ডস বা টাইন্স দ্বারা প্রকারভেদ বোঝানো হচ্ছে না। এখানে আসতে পারে হ্যামলেট কোন ধরনের গ্রন্থ, ট্র্যাজেডি, পামেলা কোন ধরনের গ্রন্থ, নভেল, প্যারাডাইস লস্ট কোন ধরনের গ্রন্থ, ইপিক, ম্যান অ্যান্ড সুপারম্যান কোন ধরনের গ্রন্থ, কমেডি। লাস্টে কাইন্ডস বা টাইপস দ্বারা এখানে প্রকারভেদ বোঝানো হচ্ছে না, এখানে ধরনটা বোঝানো হচ্ছে। দেখেন এই পাঁচটা ইনফরমেশন, হোয়ার কোশ্চেন কাম, কোন জায়গা থেকে কোশ্চেন আসে, স্পেসিফিকলি এই পাঁচটা জায়গা খুবই ইম্পর্টেন্ট এবং এই পাঁচটা জায়গা থেকে কোশ্চেন এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখান থেকে যতটুকু জানলাম, এই পাঁচটা স্টেপ আমরা ফার্স্ট অফ অল যে কোনো জব সেক্টরের জন্য ক্লিয়ার করি, দেখবেন আপনার অনেক বেশি সাহিত্যটা, ইংলিশ লিটারেচারটা সহজ হয়ে গেছে। হোয়ার কোশ্চেন কাম, এটা কিন্তু একমাত্র পিএসসি ভালো জানে কোত্থেকে কোশ্চেন করবে। তারপরেও এই প্রেডিকশনের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি পড়বেন, কোশ্চেনগুলি হুবহুব কমন পেয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ। পিরিয়ড বাই এজ থেকে, কোটেশন থেকে, লিটারি টার্মস থেকে, অথর বা রাইটার থেকে, এবং টাইপস বা কাইন্ডস, এখানে ধরন বোঝানো হচ্ছে। পরীক্ষা আসতে পারে হট কাইন্ড টাইপস অফ পামেলা, পামেলা কোন ধরনের গ্রন্থ, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, ইপিক, নভেল, নভেল। প্যারাডাইস লস্ট কোন ধরনের গ্রন্থ, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, ইপিক, ইপিক। ম্যান অ্যান্ড সুপারম্যান কোন ধরনের গ্রন্থ, কমেডি। দ্য রেইনবো কোন ধরনের গ্রন্থ, কবিতা। এই পয়েন্ট অফ ভিউ থেকে লাস্টের বিষয়টা বোঝানো হলো। তাহলে এখান থেকে আমরা যতটুকু জানলাম, ছোট্ট করে এই ইনফরমেশনগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা অল্প সময়ের জন্য লাইভে এসেছি, জাস্ট রোড টু সাকসেস বিসিএসে কি কি বলা যায়, কি কি পড়া যায়, এই বিষয়টা জানার জন্য এবং উপলব্ধি করার জন্য। তাহলে যতটুকু আলোচনা করা হলো, এর পূর্বে পরে বাইরে রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? ইজ দ্য এনি কোশ্চেন, এনিবডি এলস? কোশ্চেন থাকলে ভালো, না থাকলে আরও ভালো। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে আবার ট্রাই করা। ট্রাই এগেন, ইউ ক্যান গো এগেন। সাকসেস টু ক্যাচ ইন ইউর হ্যান্ড টুডে অর টুমোরো, দেন সাকসেস টু ক্যাচ ইন ইউর হ্যান্ড টুডে অর টুমোরো, ইনশাল্লাহ। সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, দেন ইউ উইল গেট আনসার এভরিথিং। লর্ড আলবার্ট টেনিসন বলেছিল মানুষের অদম্য ইচ্ছা শক্তিকে কোনো কিছুই দমিয়ে রাখা যায় না। আর্নেস্ট হেমিং বলেছিল ম্যান ক্যান বি ডিস্ট্রয় বাট নট ডিফেক্টেড, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু কখনোই পরাজিত করা যায় না। জর্জ বার্নার্ড শো বলেছিল যেখানে কোনো পথ নেই সেখানে নিজেরই একটা পথ তৈরি করে নিতে হয়। রবার্ট হেরিক বলেছিল হু দাই হেমসেলফ গড হিম হেমসেলফ, যে নিজের জন্য চেষ্টা করে ঈশ্বর তার পথকে সহজ করে দেয়। মান জাদ্দা অজাদ্দা, যে চেষ্টা করে সে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। রবীন্দ্রনাথ বলেছিল মানুষ যা চায় তাই পায়, কিন্তু কখন দিলে আপনার জন্য আমার জন্য পারফেক্ট হবে সেটা আমি আপনি ভালো জানি না, সেটা কে ভালো জানে? উপরওয়ালা। এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। সবুরে মেওয়া ফলে। ইংলিশে জ্যাক্স রুসো বলেছিল পেশেন্ট ইজ বেটার বাট ইট ফ্রুট ইজ সো সুইট, ধৈর্য হয় তিক্ত কিন্তু এর ফল হয় মিষ্ট। সো মানুষ যা পড়ে তা ভুলে যায়, ভুলে যাওয়ার পরে যতটুকু মনে থাকে ততটুকু হচ্ছে পিওর নলেজ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু জানলাম দ্যাটস এনাফ এনাফ এন্ড এনাফ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একটা বিখ্যাত গ্রন্থ আহসান হাবিবের লেখা, এটা একটা গল্পগুচ্ছ। সো সবাই ভালো থাকবেন। গো অ্যাহেড উইথ ইউর ড্রিমস, দেন সাকসেস টু ক্যাচ ইন ইউর হ্যান্ড টুডে টুমরো, ইনশাল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।